আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন। জানাবো গোপালগঞ্জে রেকর্ড গড়ল বিএনপি। জানাবো নতুন সরকারের কাছে আকাশসম প্রত্যাশা, মূল্যস্ফীতি ও ব্যাংক খাত সামলানো চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো তারিক রহমানকে পাকিস্তান সফরে আমন্ত্রণ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন। শুধু দীর্ঘ কারাবাস নয়, প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড। বলা যায় মাথার উপরে ঝুলছিল ফাঁসির দড়ি, কিন্তু নিয়তি পরিকল্পনা ভিন্ন। জুলাইয়ের রক্তবন্যায় ভেসে যায় ফ্যাসিবাদ। এরপর রাজনীতিতে নাটকীয় মোড় আসে। বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মাহেন্দ্র খনন। স্বৈরাচারের কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান নেতারা, কিন্তু নিরাশ হয়নি কেউ। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাবর 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 2007 সালে গ্রেপ্তার হন। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কেটে যায় দীর্ঘ 18 বছর। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন সম্ভাবনাও ছিল সুদূর পরাহত, কিন্তু এটাই আজ বাস্তব। অগস্টে পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বাবর। গত বছর 16ই জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায়। মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি আসনে ধানের শীষের প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বাবরের মতোই আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 21শে অগস্টে সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 24শে ডিসেম্বর তার দীর্ঘ 17 বছরের কারাজীবনের ইতি ঘটে। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। স্থানীয় গোপালপুর ভুয়াপুর আসনে তার হাতে ধানের শেষ তুলে দেওয়া হয়। নির্বাচনে প্রায় 2 লাখ ভোটে বিজয়ী হন পিন্টু। আজহার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা। রংপুর 2 অর্থাৎ তারাগঞ্জ বদরগঞ্জ আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হিসাবে পরিচিত সেই মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। 2009 সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরই গ্রেপ্তার হন আজহার। 2012 সাল থেকে দীর্ঘ 1 যুগ ধরে কারাবন্দী ছিলেন তিনি। গত বছর 28শে মে তিনি কারাগার থেকে মুক্তি পান। গোপালগঞ্জে রেকর্ড গড়ল বিএনপি। 5.5 দশক ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগের একক আধিপত্য চলে আসলেও সেখানে নতুন রাজনৈতিক ইতিহাসের সূচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের 3টি ভিআইপি আসনে জয়লাভের মধ্য দিয়ে বিএনপি রেকর্ড করেছে। এ 3টি আসনে বরাবর আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। 2024 সালের 5ই অগস্ট রাজনৈতিক পরিস্থিতির কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। এ 3টি আসনে বিএনপি, জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট, জাতীয় পার্টি, গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণতন্ত্র প্রার্থী সহ 26 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। 3টি আসনে মোট 40% ভোট পড়ে। গোপালগঞ্জ 1 আসনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ সেলিমুজ্জামান মোল্লা জয়ী হয়েছেন। তিনি 68,867 ভোট পেয়েছেন। এই আসনে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত টানা 6 বার নির্বাচিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। গোপালগঞ্জ 2 আসনে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ডক্টর KM বাবুর আলী নির্বাচিত হয়েছেন। তিনি 4,048 ভোট পেয়েছেন। এই আসন থেকে টানা 9 বার নির্বাচিত হয়েছেন আরেক হেভিওয়েট নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফজলুল কবর সেলিম। গোপালগঞ্জ 3 আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানি নির্বাচিত হয়েছেন। তিনি 60,016 ভোট পেয়েছেন। এই আসনটিও ছিল ভিআইপি আসন। এই আসন থেকে শেখ হাসিনা টানা 7 বার নির্বাচিত হয়েছেন। নতুন সরকারের কাছে আকাশসম প্রত্যাশা, মূল্যস্ফীতি ও ব্যাংক খাত সামলানো চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন জোট 2-1 দিনের মধ্যেই সরকার গঠন করতে যাচ্ছে। নতুন সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা আকাশসম, কিন্তু এসব প্রত্যাশা পূরণ করতে নতুন সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা প্রকাট। অন্তর্বর্তী সরকারের কৃচ্ছ সাধারণের অর্থনীতি অনুসরণের পরও রয়েছে বড় ঘাটতি। দুর্বল ব্যাংক খাত, অর্থনীতির চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে অক্ষম। আবার টাকার যোগান বাড়ানো হলে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি আরও বাড়বে। অন্যদিকে টাকার যোগান না বাড়লে কর্মসংস্থান
কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে না। এমন বহুমুখী বাস্তবতা সামনে রেখে নতুন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক, আর্থিক খাত সহ প্রায় সব খাতে ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের ফলে দেশের মূল অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল। সেই গর্ত থেকে অর্থনীতি উদ্ধারের চেষ্টা করে অন্তর্বর্তী সরকার, কিন্তু অর্থনৈতিক উদ্ধারের তেমন গতি বাড়ানো পারেনি। বিশ্বব্যাংক ও আইএমএফের মতে অর্থনীতি উদ্ধারের গতি আরও স্লো হয়েছে। ফলে নতুন সরকার পূর্বসূরিদের কাছ থেকে একটি দুর্বল অর্থনীতি পাচ্ছে, যা সচল করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও সংস্থা দুটির মতে নতুন সরকারের আমলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগ বাড়বে, শিল্পখাত চাঙ্গা হবে, এতে কর্মসংস্থানে বাড়বে, ফলে অর্থনীতি গতি ফিরানো সম্ভব হবে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 8ই ফেব্রুয়ারির আগেই নতুন সরকার গঠন করা হবে। এ সময় সরকার অর্থনীতির যে মৌলিক সূচকগুলো পাচ্ছে তার মধ্যে কেবল প্রবাসীদের রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিস্থিতি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। অন্য খাতগুলো আছে অস্বস্তিতে। গত 10ই ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল প্রায় $3,400 কোটি এবং নিট রিজার্ভ ছিল $2,952 কোটি। এই রিজার্ভ দিয়ে 4.7 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপক্ষে 3 মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকলে তাকে নিরাপদ মাত্রায় ধরা হয়। সেই হিসাবে বাংলাদেশের রিজার্ভ এখন নিরাপদ মাত্রায় আছে। তবে নতুন সরকার ক্ষমতায় বসলে শিল্পখাত চাঙ্গা হবে এবং আমদানি ব্যয় বেড়ে যাবে, তখনই রিজার্ভ আরও বাড়াতে হবে। আওয়ামী লীগ সরকারের শেষ দিক থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে রেকর্ড পরিমাণে, কোনো কোনো মাসে $300 কোটি ছাড়িয়েছে। গত জুলাই-জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে $1,943 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 21.75% বেশি। আওয়ামী লীগের আমলে ডলারের দামে বড় ধরনের অস্থিরতা ছিল। বর্তমানে স্থিতিশীলতা ফিরে এসেছে, কিন্তু ডলারের দাম বেশ বেড়েছে। গত 10ই ফেব্রুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি ডলারের দাম ছিল 122.72 টাকা 72 পয়সা। কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে আইএমএফ ডলারের দাম আরও বাড়ানোর পক্ষে। এক্ষেত্রে আইএমএফের চাপ মোকাবেলা করে নতুন সরকার ডলারের দাম কতটুকু ধরে রাখতে পারবে সেটি এখনও দেখার বিষয়। আওয়ামী লীগ সরকারের শেষ দিক থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার মাত্রা ব্যাপকভাবে বেড়ে যায়। বর্তমানে সরকার বেশ কিছু ঋণ পরিশোধ করেছে। গত ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে 1,13,488 কোটি টাকা। এর মধ্যে গত জুলাই-ডিসেম্বরের মধ্যে নতুন সরকার ঋণ নিয়েছে 15,064 কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ব্যাংকের ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 6,02,000 কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছরে জুলাই-ডিসেম্বরের মধ্যে নিয়েছে 51,000 কোটি টাকা। নন ব্যাংক খাত থেকে সরকারের নেওয়া ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 5,01,000 কোটি টাকা। এর মধ্যে জুলাই-ডিসেম্বরে ঋণ নিয়েছে 13,500 কোটি টাকা। বাকি ঋণ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ডের মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে 11,243 কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতের ঋণ $9,300 কোটি এবং বেসরকারি খাতের ঋণ $2,000 কোটি। স্থগিত ঋণের পরিমাণ একেবারে নিম্ন পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ দিক থেকে সরকারের রাজস্ব আয় ঘাটতি দেখা দেয়। বর্তমান সরকারের আমলে এ ঘাটতি আরও বেড়েছে। চলতি অর্থবছরে জুলাই-ডিসেম্বরে রাজস্ব আয় হয়েছে 1,85,000 কোটি টাকা, যা গত অর্থবছরের এক সময়ের তুলনায় 14.19% বেশি। তবে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় এখনও কম। এদিকে সরকারের খরচ বেশি হচ্ছে, ফলে সরকারকে ঘাটতি অর্থায়নে ব্যাংকের ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। নতুন সরকারের জন্য রাজস্ব আয় বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ, কারণ ব্যবসা মন্দার কারণে রাজস্ব আয় আদায় কঠিন। সরকারের জন্য আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। গত জানুয়ারিতে মূল্যস্ফীতির হার আরও বেড়ে 8.66% দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নির্বাচন, রেজা ও সরকারি কর্মীদের বেতন কাঠামো বাস্তবায়ন হলে আগামী মাসগুলোতে মূল্যস্ফীতির হার আরও বাড়তে পারে। তবে অর্থবছর শেষে তা কিছুটা কমতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ পূর্বাভাস দিয়েছে। রপ্তানি আয় বহুমুখী চ্যালেঞ্জে পড়ে, যে কারণে রপ্তানি আয় কমছে। চলতি অর্থবছরে জুলাই-জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছে $2,841 কোটি, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 1.93% কম। রপ্তানি শিল্পে কাঁচামালের আমদানি ও এলসি খোলা কমছে, ফলে আগামীতেও রপ্তানি আয় কমতে পারে। বাজারে ডলারের প্রভাব বাড়ায় আমদানিও বাড়ছে। প্রতি মাসে এখন $500 কোটি আমদানি হচ্ছে। চলতি অর্থবছরে জুলাই-ডিসেম্বরে রপ্তানি ব্যয় হয়েছে $3,400 কোটি, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে সামান্য বেশি। সম্প্রতি ডলার খরচের চেয়ে আয় কম হওয়ার কারণে
কারণে বৈদেশিক মুদ্রা চলতি হিসাবে ঘাটতি দেখা দিয়েছে। গত জুলাই নভেম্বরে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে 70 কোটি ডলার। আওয়ামী লীগ সরকারের সময়ে এ ঘাটতি 1000 কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। সরকারি খাতে ঋণ বাড়লেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন পৌঁছেছে। 2024 সালের ডিসেম্বরের তুলনায় গত বছর ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে 6.10%। চলতি অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বেড়েছে 2.31%। এ খাতে ঋণের প্রবাহ বাড়ানোর বিষয়টিকে চ্যালেঞ্জিং মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি খাতে 1 বছরের হিসাবে ঋণ প্রবাহ বেড়েছে 32% এবং 6 মাসের হিসাবে বেড়েছে 12.5%। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।